নমস্কার, আপনারা দেখছেন হাই নিউজ। আমি শ্রীপনা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে নিউজ টুডে। বুধবার আরজিকর মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে। মামলাটি আগামী বুধবার শুনবে শীর্ষ আদালতে প্রধান বিচারপতির বেঞ্চ। আর সেই দিনই দুপুর 2টোয় ওই মামলার শুনানি হবার কথা রয়েছে। আরজিকর মামলার মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিয়েছে শিয়ালদা আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে দোষীর ফাঁসির দাবিতেই কলকাতা হাইকোর্টেও মামলা করেছে রাজ্য সরকার। রাজ্যের সেই আবেদনকে চ্যালেঞ্জ করেছে তদন্তকারী সংস্থা সিবিআই। সঞ্জয় দোষী সাব্যস্ত হওয়ার পর এই প্রথম সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি হবে। 29শে জানুয়ারি মামলাটি শুনবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চ। ফের হেলে পড়ল বহুতল। বাঘা যতীন কামারহাটির পর এবার ট্যাংরা। ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মান বাড়ি। বাঘা যতীন কামারহাটির পর এবার ট্যাংরা। ক্রিস্টোফার রোডে হেলে পড়ল নির্মীয়মান বাড়ি। বুধবার সকালে বাড়িটি হেলে পড়ে। তার জেরে আতঙ্ক স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কলকাতা পৌরসভার 58 নম্বর ওয়ার্ডের ট্যাংরা এলাকার ক্রিস্টোফার রোডের একটি নির্মীয়মান বহুতল হেলে পড়ে পাশের একটি বাড়ির উপর। যেহেতু বাড়িটি নির্মীয়মান, তাই সেখানে কেউ বসবাস করতেন না। তবে রাজমিস্ত্রিরা সেখানেই থাকতেন। তবে তারা কেউ আহত হননি। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, গত বছর এই ঝাঁ চকচকে বহুতলটির নির্মাণ কাজ শুরু করেছিল প্রমোটিং সংস্থা। অল্প দিনেই 5 তলার এই বহুতল আবাসনটি তৈরি হয়েছিল, কিন্তু নির্মাণ কাজ চলাকালীনই তা হেলে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের ক্ষেত্রে কলকাতা পৌরসভার কোনো শর্তই মানা হয়নি। পাশের বাড়িগুলির সঙ্গে যে ন্যূনতম দূরত্ব রেখে নির্মাণ কাজ করতে হয়, সেই বিষয়টিকেও মানা হয়নি। অন্যদিকে শহরের আরও একটি বাড়ি হেলে পড়ায় প্রশ্ন উঠেছে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগের কাজকর্ম নিয়েও। ওই এলাকার মাটি পরীক্ষা না করে কিভাবে বহুতলটি নির্মাণের অনুমতি দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিস্টোফার রোডের বাসিন্দারা। যখন করা হয়েছিল তখন বলা হয়েছিল 4 তলা, কিন্তু এরা বলে দিয়েছে 6 তলা। সেটা এরা বলেছিল যদি ভিতটা ভালো করে তাহলে 6 তলা অবধি তুলবে। সেটা তো আমরা জানা ছিল না কিভাবে এরা করেছে, তো সেই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। এবার এইরকম অবস্থা হবে কি করে মানুষ জানবে? কোনো টাকা কি করছে না করছে আমরা তো জানি না। এই হিসাবে আমাদেরও তো ভয় লাগবে। উল্লেখ্য, কলকাতায় যে কোনো ধরনের বহুতল নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষা করা আবশ্যক। সংশ্লিষ্ট এলাকার মাটি কতটা শক্ত বা কততলা আবাসনের ভার বহন করতে পারবে, সেই বিষয়টিও দেখা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠছে, এই নির্মাণের ক্ষেত্রে কোনো নিয়ম মানা হয়নি। কলকাতা পৌরসভা সূত্রে খবর, সোমবার এই বাড়িটি হেলে যাওয়ার খবর পান কর্তৃপক্ষ। দ্রুতই সেই বাড়িটির বিষয়ে খোঁজ নেওয়ার জন্য পাঠানো হয়েছিল ইঞ্জিনিয়ারদের। মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট জমা পড়েছে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগে। বাঘা যতীনে কলকাতা পৌরসভার 99 নম্বর ওয়ার্ডে বাড়ি হেলে পড়ার পরেই প্রশ্নের মুখে পড়েছিলেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পরিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়। এবারের ঘটনাটি ঘটেছে আরও এক মেয়র পরিষদ সন্দীপ সাহার ওয়ার্ডে। তবে বড়সড় বিপদ না হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে কলকাতা পৌরসভা। হাই নিউজ নেটওয়ার্ক। মুদি দোকানে যাওয়াই হলো কাল। বীরভূমের সিউড়িতে নাবালিকা ক্রেতাকে ধর্ষণের অভিযোগ দোকানদারের বিরুদ্ধে। আর ঘটনার পর থেকে উধাও অভিযুক্ত। তাকে গ্রেফতারের দাবিতে উত্তাল হাটজন বাজার এলাকা। দোকানে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। চকলেট কিনতে গিয়ে ধর্ষিতা এক নাবালিকা, নাম জড়ালো মুদি দোকানের মালিকের। বুধবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো বীরভূমের সিউড়ি থানার একটি বাজারে। ক্ষোভে মুদি দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার পুলিশ। অভিযুক্ত পলাতক থাকায় তার দাদাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, সিউড়ির হাটজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা। এলাকাতেই মুদি দোকান অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়ার। মঙ্গলবার রাতে তারই দোকানে গিয়েছিল বছর 11-র ওই নাবালিকা। সেই সময় দোকানে আরও অনেকেই ছিলেন। প্রদীপের দোকানের উল্টো দিকেই একটি বাড়ি রয়েছে। ওই বাড়ির মহিলার দাবি, তিনি দেখেন সব ক্রেতাদের জিনিস দিলেও নাবালিকাকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখে দোকানদার। এরপরই দোকান ফাঁকা হতেই তাকে নিয়ে ভিতরে চলে যায় সে। দীর্ঘক্ষণ পরও না ফেরায় সন্দেহ হয় তার।
তারপরই ফোন করে বাকিদের বিষয়টি জানান তিনি। বিষয়টি জানাজানি হতেই সকলে মিলে গিয়ে ওই দোকানদারের বাড়িতে গেলেও নাবালিকাকে দেখতে পাওয়া যায়নি। ততক্ষণে পিছনের দরজা দিয়ে তাকে বের করে দেওয়া হয়। ওই নাবালিকাও বাড়িতে গিয়ে সমস্ত ঘটনাটি জানায়। ঘটনার রাতেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ নাবালিকাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে গিয়েছে হাসপাতালে। বুধবার সকাল থেকেই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতেই উত্তাল হয়ে ওঠে হাটজন বাজার এলাকা। হাই নিউজ নেটওয়ার্ক। মিড ডে মিলের চালে ভাসছে পোকা। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুর জেলার রামজীবনপুর পৌরসভার রামজীবনপুর বালিকা বিশ্ববিদ্যালয়ের। অভিভাবকদের অভিযোগ, মাঝে মধ্যেই তারা পড়ুয়াদের থেকে খবর পান নিম্নমানের খাবার দেবার। কখনো কখনো পোকা চালি রান্না করে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের। বুধবারও একই ঘটনায় অভিভাবক থেকে শুরু করে স্থানীয় বিজেপির নেতাকর্মীরা এই ঘটনা জানতে পেরে স্কুলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে স্কুলে এসে উপস্থিত হন স্কুল পরিদর্শক। গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। মঞ্চেই অসুস্থ হয়ে পড়লেন তিনি। গান গাইতে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মোনালি ঠাকুর। নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। খবর মঞ্চে গাইতে গাইতেই অসুস্থ বোধ করেন তিনি। অনুষ্ঠানের মাঝেই নেমে আসেন মঞ্চ থেকে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বাবা তথা প্রাক্তন মন্ত্রী কমল গুহর জন্মবার্ষিকীতে দিনহাটা উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানেই আমন্ত্রণ করা হয়েছিল বিখ্যাত গায়িকা মোনালি ঠাকুরকে। নির্ধারিত সময় দিনহাটা পৌঁছন তিনি। মঙ্গলবার রাতে দিনহাটা উৎসবে উপস্থিত ছিলেন শিল্পী। নির্দিষ্ট সময় গানে মাতিয়ে রাখেন দর্শকদের। গান শেষ হবার কিছুক্ষণের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। তার নিঃশ্বাসে সমস্যা হচ্ছিল বলে শোনা যায়। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেওয়া হয়। রাতেই মোনালি ঠাকুরকে ভর্তি করানো হয় দিনহাটার একটি হাসপাতালে। তবে প্রাথমিক চিকিৎসার পর শিল্পীকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি হোটেলেও ফিরে আসেন। ঘটনার সত্যতা নিয়ে গায়িকার দিদি মেহুলি ঠাকুর জানিয়েছেন, এই খবর আংশিক সত্যি। মোনালি ঠাকুর মঞ্চে অসুস্থ হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু হাসপাতালে ভর্তি হননি তিনি। মেহুলি আরও জানিয়েছেন, বুধবার মুম্বাই ফিরে যাচ্ছেন মোনালি ঠাকুর। সেখানেই চিকিৎসা করাবেন। প্রয়োজনে কিছুদিন হয়তো বিশ্রাম নেবেন। আশা করা যাচ্ছে তাতে তিনি আগের মতোই ফের সুস্থ হয়ে উঠবেন। হাই নিউজ নেটওয়ার্ক। বন্ধ হয়ে যাবে ভারতীয়দের পছন্দের মোটর বাইক সংস্থা। কিভাবে দেউলিয়া হওয়ার পথে গেল কেটিএম? ভারতের বুকে চাহিদা এত বেশি, ভারতীয়দের একাংশের প্রিয় বাইকও বটে, অথচ দেউলিয়া হওয়ার পথে অস্ট্রিয়ার সেই বাইক সংস্থা কেটিএম। 1934 সালে অস্ট্রিয়ায় কেটিএম সংস্থার জন্ম। উন্নত মানের নকশা, স্থায়িত্ব এবং রেসিং বাইক তৈরির জন্য শীঘ্রই বিশ্বের অন্যতম জনপ্রিয় মোটর বাইক সংস্থায় পরিণত হয় কেটিএম। ভারতীয় বাজারে কেটিএম এর চাহিদা যথেষ্ট। সম্প্রতি ভারতীয় বাজারের জন্য বেশ কয়েকটি নতুন বাইকের ঘোষণা করেছিল কেটিএম। উত্তেজনা ছড়িয়েছিল বাইক প্রেমীদের মধ্যে। তবে সেই উত্তেজনা ছিল স্বল্পস্থায়ী, কারণ এরপরেই সংস্থার দেউলিয়া হওয়ার কথা প্রকাশ্যে আসে। এর কয়েকদিন পর আসে কেটিএম এর তরফে নতুন একটি ঘোষণা। আন্তর্জাতিক বাইক সংস্থা জানায়, সংস্থা লাটে ওঠা ঠেকাতে শেষ চেষ্টা করবে তারা। অভ্যন্তরীণভাবে পুনর্গঠন করা হবে সংস্থাটিকে, বিনিয়োগ আনারও চেষ্টা করা হবে। কিন্তু কেন এমন অবস্থা হলো কেটিএম এর? বিশেষজ্ঞদের একাংশ এর জন্য দায়ী করেছেন করোনা অতিমারিকে। করোনা অতিমারির সময় বাইক তৈরি বন্ধ করেনি কেটিএম। অতিরিক্ত উৎপাদনের কারণে প্রচুর পরিমাণে বাইক অবিক্রিত থেকে গিয়েছে। ক্ষতির মুখে পড়েছে অস্ট্রিয়ার সংস্থাটি। বর্তমানে 3 লক্ষের বেশি কেটিএম বাইক সংস্থার বিভিন্ন গুদামে পড়ে রয়েছে। এছাড়া করোনার সময় অত্যাধুনিক সাইকেল তৈরির দিকেও মন দিয়েছিল কেটিএম। তার জন্য বাজার থেকে ঋণও নিয়েছিল। তবে সেই সাইকেল আশানুরূপভাবে বিক্রি না হওয়ার কারণেই তাদের ক্ষতির মুখে পড়তে হয়। জনপ্রিয় মডেলগুলিতে ক্যামশ্যাফট সমস্যার কারণেও বাইকের গুণমান নিয়ে সমালোচনার মুখে পড়েছিল কেটিএম। ক্যামশ্যাফট হল ইঞ্জিনের বিবিধ সমস্যা। এর ফলে বাইকের বিক্রি কমেছিল, বেড়েছিল ঋণের বোঝা। শেয়ার বিক্রি করে এবং কর্মী ছাঁটাই করেও বিশেষ লাভ হয়নি। কেটিএম এর মূল সংস্থার নাম পিয়েরের মোবিলিটি এজি। তবে কেটিএম এর 49% বেশি শেয়ার রয়েছে ভারতীয় অটোমোবাইল সংস্থা বাজাজ অটোর কাছে। ভারতে কেটিএম এর কার্যক্রম দেখাশোনা করে বাজাজ।
পিয়ারের মোবিলিটি এজি জানিয়েছে, দেউলিয়া হওয়া থেকে বাঁচতে কেটিএম সংস্থায় অভ্যন্তরীণ পুনর্গঠন করা হলেও বাজাজ অটোর ব্যবসায় এর কোনো প্রভাব পড়বে না। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে সংস্থার প্রাণ ফেরাতে এবং সংস্থাকে বন্ধ হওয়ার হাত থেকে বাঁচাতে 90 দিনে অন্তত 9,000 কোটি টাকার তহবিল সংগ্রহ করতে হবে কেটিএমকে। আর সংস্থাটি যদি তা করতে অক্ষম হয় তাহলে কার্যক্রম বন্ধ করে দিতে হতে পারে তাদের। বেশ কয়েকটি সূত্র মারফত জানা গিয়েছে, এই নিয়ে নরম পানীয় সংস্থা রেড বুলের সঙ্গেও যোগাযোগ করেছে কেটিএম। কিন্তু দুই সংস্থার আলোচনা আদৌ ফলপ্রসূ হয়েছে কিনা তা জানা যায়নি। এর মধ্যেই প্রশ্ন উঠেছে, বাজাজ যদি কেটিএমকে আর্থিকভাবে সাহায্য করে তাহলে? কেটিএম যদি বাজাজের থেকে টাকা নেয় তাহলে অস্ট্রিয়ার সংগঠনের উপর দখল আরও পোক্ত হবে বাজাজের। সেক্ষেত্রে পুরো সংগঠনের নিয়ন্ত্রণও বাজাজের হাতে চলে আসতে পারে। বিশেষজ্ঞদের মতে, যদি সংস্থার অভ্যন্তরীণ পুনর্গঠন করার সিদ্ধান্ত ব্যর্থ হয় তাহলে কেটিএম এর ভারতীয় কার্যক্রমকে প্রভাবিত করবে না। কিন্তু কেটিএম এর প্রধান কারখানা যদি বন্ধ হয় তাহলে ভারতীয় বাজারে এর প্রভাব পড়বে, কারণ বাইকটির গবেষণা এবং উন্নয়নের কাজ অস্ট্রিয়ায় হয়। যদিও ব্যাংক্রাপসি কোর্ট ফেব্রুয়ারি পর্যন্ত সংস্থাটিকে নিজেদের মতন করে চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে, তবে বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে কেটিএম বাইকের চাহিদা দেখে বাজাজ সেই বাইক সংস্থাকে পুনরুজ্জীবিত করার জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নিলেও নিতে পারে। উল্লেখ্য, চীনা অটোমোবাইল সংস্থা সিএফ মোটো ইতিমধ্যে কেটিএমে বিনিয়োগ করার আগ্রহ দেখিয়েছে। উল্লেখ্য, 1390 সুপার ডিউক আর, 890 ডিউক আর, 890 অ্যাডভেঞ্চার, 1290 অ্যাডভেঞ্চার, 890 এন্ডিউরো এবং 1290 এন্ডিউরোর মতন বেশ কয়েকটি নতুন বাইক সম্প্রতি ভারতের বাজারে এনেছিল কেটিএম। হাই নিউজ নেটওয়ার্ক। কর্মদক্ষেরা আমেরিকায় আসুন, H-1B ভিসা নিয়ে বিতর্কের মাঝে এবার মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাইছেন যাতে কর্মদক্ষ মানুষেরা সে দেশে যান। মঙ্গলবার হোয়াইট হাউস থেকেই একথা জানিয়েছেন ট্রাম্প। H-1B ভিসা বিতর্ককে সঙ্গী করেই সোমবার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন তিনি। ট্রাম্পের দ্বিতীয় জমানায় H-1B ভিসার প্রসঙ্গে কি পদক্ষেপ করা হবে তা নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এই আবহে আমেরিকার নতুন প্রেসিডেন্টের মন্তব্যের জেরে ভিসা বিতর্কে আরও কৃতাহুতি হলো বলেই মনে করা হচ্ছে। ওপেন এআই সংস্থার কর্তা স্যাম অল্টম্যান, সফট ব্যাংক কর্তা মাসায়োশি সন এবং ওরাকল কর্তা ল্যারি এলিসনের সঙ্গে মঙ্গলবার সাক্ষাৎ করেন ট্রাম্প। এরপর 3 প্রযুক্তি দৈত্য সংস্থার কর্তাকে নিয়ে হোয়াইট হাউস থেকে যৌথ সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে ভিসা বিতর্ক প্রসঙ্গে ট্রাম্প বলেন, উভয় পক্ষের যুক্তিকেই আমি পছন্দ করি, তবে আমাদের দেশে আসা অত্যন্ত দক্ষ ব্যক্তিদের আমার পছন্দ। এমনকি যাদের যোগ্যতা নেই এমন ব্যক্তিদের প্রশিক্ষণ এবং সাহায্য করার জন্য যদি কেউ আসেন তাঁকেও আমি পছন্দ করি। ট্রাম্পের বক্তব্য, তিনি চান দক্ষ মানুষরা আমেরিকায় যান। তিনি বলেন, H-1B আমি খুব ভালো করে বুঝি। সুরা বিশেষজ্ঞ কিংবা রেস্তোরাঁর কর্মদক্ষ পরিবেশক, প্রতিটি ক্ষেত্রেই উৎকর্ষ মানুষের প্রয়োজন। আমি চাই সত্যিকারের যোগ্য কর্মদক্ষ মানুষেরা এদেশে আসুন। H-1B ভিসার মাধ্যমেই আমরা এই লক্ষ্যে পৌঁছব। বস্তুত কর্মসূত্রে আমেরিকায় যেতে গেলে এই H-1B ভিসার প্রয়োজন হয়। বর্তমানে আমেরিকায় এই ভিসাধারীদের মধ্যে প্রায় 72% ভারতীয়। H-1B ভিসায় 6 বছরের জন্য কেউ আমেরিকায় থাকতে পারে। প্রথমে এটি 3 বছরের জন্য দেওয়া হয়, পরে আরও 3 বছর ভিসার মেয়াদ বর্ধিত করা হয়। 2020 সালে ট্রাম্পের আমলে H-1B ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। এবারের ভোটের আগেও H-1B ভিসার মাধ্যমে বিদেশ থেকে কর্মী আনার বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তিনি। ট্রাম্পের শপথ গ্রহণের ঠিক আগেই আমেরিকার ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি সম্প্রতি এই ভিসার নিয়মে বেশ কিছু বদল এনেছে। গত শুক্রবার থেকেই H-1B ভিসার নতুন নিয়ম কার্যকর হয়েছে। ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি অবশ্য এটিকে আধুনিকীকরণ বলেই ব্যাখ্যা করেছে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।